আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। নির্বাচনের পর কাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মার্কিন এই কর্মকর্তা 2 দিনের সফর ঘিরে চলছে নানা আলোচনা। এই সফরের মাধ্যমে জাতীয় নির্বাচন নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মতো পার্থক্য কাটিয়ে কি আসতে চলেছে, কোনো স্বস্তির খবর নাকি নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে যাচ্ছে বাংলাদেশ, কি বলছেন বিশেষজ্ঞরা? আরও জানাচ্ছেন শাকিলা করিম। ডোনাল্ড লু দক্ষিণ এশিয়া অঞ্চল সফর শুরু করেছেন শুক্রবার। সফরের শেষ ধাপে আগামী মঙ্গল ও বুধবার ঢাকায় অবস্থান করবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নানা ঘটনা নিয়ে টানাপোড়েন থাকলেও নির্বাচনের পর 4 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠানোর মধ্য দিয়ে তা আবার সহজ অবস্থানে ফিরে এসেছে। এখন লুর সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও উন্নয়নের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। জোর আলোচনায় থাকতে পারে র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি। নির্বাচন পরবর্তী বর্তমান যে পরিস্থিতি আছে, এই বর্তমান পরিস্থিতিতে কিভাবে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারি, এইটা আমাদের কূটনৈতিক সাফল্য হবে যদি আমরা সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। র্যাবের উপরে যে স্যাংশন হয়েছে, আই এম শিওর যে এটা এই প্রসঙ্গটা উত্থাপন করা হবে র্যাবের থেকে স্যাংশনটাকে তুলে নেওয়ার জন্য। সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এই নীতিমালা অনুসরণ করে আন্তঃরাষ্ট্রীয় সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ফলে ডোনাল্ড লুর এই সফরে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোই প্রাধান্য পাবে বলে মত সাবেক রাষ্ট্রদূতের। এই ইলেকশনের আগে তাদের এক রকমের অবস্থান ছিল, ইলেকশনের পরে তারাই তাড়াতাড়ি আমাদের সাথে সম্পর্কটাকে স্বাভাবিক করার চেষ্টা করেছে। তাদের বিশাল স্বার্থ আছে আমাদের এখানে, আমাদের বিশাল স্বার্থ আছে তাদের সাথে। সেইগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুই দেশের সম্পর্ক, দুই দেশের আদান প্রদান যাতে এগিয়ে যায় নতুনভাবে, সেই জন্য চেষ্টা করছে। লুর সফরে অবাধ, উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বহিঃপ্রকাশ থাকবে। একই সাথে রোহিঙ্গা ইস্যুর জোর আলোচনা ঢাকার জন্য বেশি গুরুত্ব বহন করবে বলেও জানান সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয় নিয়ে কথা হয়, তাহলে আমরা নিশ্চয়ই খুব খুশি হওয়ার কথা। তাদের একটা দায়িত্ব আছে এই গণহত্যা বন্ধ করা এবং এদেরকে তাদের দেশে তাদের সমস্ত অধিকার সহ ফেরত পাঠানো। সেটা হলে আমরা খুব খুশি হই। 7 জানুয়ারি নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডোনাল্ড লুর এবারে ঢাকা সফরটি হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রথম সফর। এর আগে আওয়ামী লীগ ও বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলকে নির্বাচনের আগে শর্তহীন সংলাপে চিঠি দিয়েছিলেন তিনি। নির্বাচনে তার ভূমিকা নিয়েও ছিল নানা আলোচনা। তাই নির্বাচনের পর তার এই ঢাকা সফর নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে কূটনীতির মহল থেকে রাজনীতির মহল সর্বত্র। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসন্ন ঢাকা সফরে র্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞা ও ভিসা নীতি তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 2 দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন ডোনাল্ড লু। মার্কিন প্রশাসন থেকে যারাই বাংলাদেশে সফর করুক না কেন, আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই আমরা কাজ করবো একসাথে। সেখানে অর্থনৈতিক সম্পর্ক আছে, আমাদের নানা ক্ষেত্রে কপারেশন আছে, সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা হবে। হ্যাঁ, আপনি যে প্রশ্নটি করেছেন যে ভিসা নীতি কিংবা র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর নিষেধাজ্ঞা, সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দেখাপাত করেছে তো বটেই, সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং সেগুলো যাতে সহজীকরণ হয় বা উঠে যায় সে নিয়ে আমরা মার্কিন প্রশাসনের ইতিপূর্বে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তা এসেছিল তাদের সাথে আলোচনা করেছি। বাইরের কোনো শক্তি এসে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিবে সে পরিস্থিতি এখন আর বিশ্ব রাজনীতিতে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়েছে। উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশ অমান্যকারীদের শাস্তি পেতেই হবে বলেও হুঁশিয়ারি করেন কাদের। সাদিয়া কানিজের রিপোর্ট। বিএনপিকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগের দরকার নেই, তাদের নেতিবাচক রাজনীতি যথেষ্ট। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন। তাদের নেতিবাচক রাজনীতি তাদের নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট।
বিএনপি ও তার শরিকরা রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামলে তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে আওয়ামী লীগ। তবে সহিংসতা করলে ছাড় নয় বলে হুঁশিয়ার করেন কাদের। আমাদের পালানোর কোনো রেকর্ড নেই, আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার কাউকে ভয় পায় না, বিএনপিকে চাঙ্গা করার পরিস্থিতিও আর নেই। কেউ আমাদের দেশে এসে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশ অমান্যকারীদের যে কোনোভাবেই হোক শাস্তি পেতে হবে। আওয়ামী লীগ ৭৩ জন এমপিকে মনোনয়ন দেয়নি, ২৫ জন মিনিস্টারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়েছে। শাস্তিটা অনেকভাবে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। হজযাত্রীদের যারা এখনো ভিসা পাননি তাদের বিষয়ে সৌদি সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুল হাইন। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে সময়সীমা বাড়ানোর আহ্বানের প্রেক্ষিতে এই উদ্যোগের কথা জানান তিনি। এ সময় সৌদি বিনিয়োগকারীরা বাংলাদেশে বাস্তবায়নের লক্ষ্যে যেসব প্রকল্প বাস্তবায়ন করতে চান তার একটি তালিকা উপস্থাপন করেন দেশটির রাষ্ট্রদূত। বৈঠকে ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে ১ দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর $১৬৩ কোটি পরিশোধের পর রিজার্ভ দাঁড়িয়েছে $18.26 বিলিয়ন। সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০১৪ সালে রিজার্ভ $18 বিলিয়ন ছাড়ানোর পর আর নিচে নামেনি। আকু একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে প্রতি 2 মাস অন্তর বাংলাদেশ, ভুটান, ভারত সহ কয়েকটি দেশে লেনদেনের দায় পরিশোধ করা হয়। সোমবার মার্চ এপ্রিলের আমদানি বিল বাবদ $১৬৩ কোটি বিল পরিশোধ করা হয়। দেশের সার্বিক মূল্যস্ফীতি কমলেও খাদ্য মূল্যস্ফীতি বেড়েই চলেছে। এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতি আবার 10% উপরে উঠেছে। গত মাসে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা বেড়ে 10.22% উঠেছে। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS মূল্যস্ফীতির যে হালনাগাদ তথ্য প্রকাশ করে সেখানে এই চিত্র পাওয়া গেছে। মার্চে এই হার ছিল 9.87%। তার আগে গত বছরের নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল 10.76%। অর্থাৎ 4 মাস পর পর খাদ্য মূল্যস্ফীতি আবার 10% ছাড়ালো। BBS প্রকাশিত তথ্যে দেখা গেছে শহরের চেয়ে গ্রামে মূল্যস্ফীতির হার বেশি। মূল্যস্ফীতি এক ধরনের কর যা ধনী গরিব নির্বিশেষে সবার চাপ বাড়ায়। জিম্মি দশা থেকে মুক্তির ঠিক 1 মাস পর 23 নাবিক নিয়ে কুতুবদিয়ায় নোঙর করেছে জাহাজ MV আবদুল্লাহ। সোমবার সন্ধ্যা 6টা নাগাদ কুতুবদিয়ায় জাহাজ পৌঁছানোর কথা নিশ্চিত করেন জাহাজের মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে MV আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা 56,000 টন চুনা পাথর নিয়ে ফিরেছে। কার্গোর কিছু অংশ কুতুবদিয়ায় খালাস করা হবে এবং বাকি পণ্য খালাসের জন্য জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসবে বলে জানা গেছে। এদিকে কাল বিকেলে বোট বা লাইটার জাহাজে নাবিকদের আনা হবে জেটিতে। এর আগে মুক্তিপণের টাকা পৌঁছানোর পর গত 13 এপ্রিল রাত 3টায় মুক্তি পায় MV আবদুল্লাহ ও এর 23 নাবিক। জাহাজের সকল অফিসার ক্রু সুস্থ আছেন, ভালো আছেন। আমার সকল অফিসার ক্রুদের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের জন্য দোয়া করার জন্য। পরিকল্পনা অনুযায়ী ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়ন করতে না পারায় 4 বছরে নিজের বড় ব্যর্থতা বলে মনে করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দুপুরে নগর ভবনে দায়িত্ব গ্রহণে 4 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সেই সাথে নতুন বছরে এডিস নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার এবং নতুন 18টি ওয়ার্ডের উন্নয়ন কাজ বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য বলে জানান মেয়র আতিক। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণে 4 বছর পূর্তিতে এই সংবাদ সম্মেলন। এ সময়ে মেয়র হিসেবে কতটা সফল সেই ভার জনগণের উপর ছেড়ে দেন আতিকুল ইসলাম। ভালো মন্দ কাজের বিচার ভার প্রিয় নগরবাসীর হাতে তুলে দিলাম। মেয়রের দায়িত্ব নেওয়ার পর বৃক্ষরোপণ, খাল উদ্ধার, বিভিন্ন পিলার আর্ট, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, ট্রাফিক বিভাগে এআই সিস্টেম চালু সহ নানামুখী কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরা হয়। লাউতলা যে খালের পাশে সারি সারি গাছ, নেভি ভোট কোর্টার থেকে বিজয় সরণি পর্যন্ত গাছ। ডেঙ্গু নিয়ন্ত্রণে গেল বছর বিটিআই ক্রয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে জানিয়ে মেয়র বলেন, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার সিটি কর্পোরেশন নিজে আমদানি করবে ওষুধ। বিটিআই নিয়ে ফেল করেছি, আমি তো স্বীকার করছি, আমি তো অস্বীকার করছি না। এটি আমাদের প্রথম একটা টেস্ট কেস হিসাবে ছিল 5 টন, আমাদের লাগে 5,000 টন। এখানে খরচ হয়েছে 80 লক্ষ টাকা, একটি টাকাও কন্ট্রাক্টর পায় নাই, তাকে আমরা ব্ল্যাক লিস্ট করেছি। বিটিআইকে মন্ত্রিসভার আমাদের ক্যাবিনেটের মিটিংয়ের মাধ্যমে কিন্তু অ্যাপ্রুভ হয়ে কিন্তু আমরা এখন ডিরেক্ট ইম্পোর্ট করছি। আগামী 1 বছর নতুন 18টি ওয়ার্ড নিয়ে ব্যাপক উন্নয়নের পরিকল্পনা সাজানো হবে। সঙ্গে জলাবদ্ধতা নিরসনে আরও কাজ করার অঙ্গীকার করেন আতিকুল ইসলাম। আমাদের 18টি ওয়ার্ডকে ফোকাস করতে চাই। অবশ্যই এডিস মশা যেটা আছে একটি কন্টিনিউশন থাকবে, আর খালকে পুনরুদ্ধার, খালকে পুনরুদ্ধার, খালকে পুনরুদ্ধার। সমস্ত সম্মানিত কাউন্সিলরদেরকে বলেছি যে খালের ব্যাপারে জিরো টলারেন্স। সদ্য অবসরে যাওয়া কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজার দপ্তরে 3,500 টাকা কেজিতে কেনা বিস্কুটের বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান উত্তরের মেয়র। প্রতিটি সংবাদ আমলে নিয়েই আমি ব্যবস্থা গ্রহণ করব। আজকে বিস্কিট বলা হোক। সাকিবুর রহমান, RTV, ঢাকা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক AM জুলফিকার হায়াতের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। অভিযোগ থেকে জানা যায়, দীর্ঘদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করে আসছিলেন তিথি সরকার। পরে ধর্ম অবমাননার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা তিথি সরকারের বহিষ্কার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এর প্রেক্ষিতে 2020 সালে 23 অক্টোবর তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুর্ঘটনা রোধে লেন ভিত্তিক গতি আলাদা না করে একই সড়কে বিভিন্ন যানবাহনকে ভিন্ন গতিতে চলতে বলায় এর ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। কোনো সড়কে 4 ধরনের গতিসীমা নির্ধারণ করা হয়েছে। এতে দুর্ঘটনা না কমে বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। দ্রুত যাতায়াতের জন্য নির্মিত হাজার কোটি টাকার এক্সপ্রেস ওয়েতে যানবাহনগুলোকে স্বল্প গতিতে চলতে বলায় এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শরৎ খানের রিপোর্ট। রাজধানীর 300 ফিট মহাসড়ক, 12 লেনের প্রশস্ত আধুনিক সড়ক পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন বাইকার ও বিভিন্ন যানবাহনের চালকরা। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। সড়কে শৃঙ্খলা ফেরাতে যানবাহনের গতিসীমা নির্ধারণ করে দেয় সরকার। যানবাহন ভেদে সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ 40 ও মহাসড়কে সর্বোচ্চ গতি 80 কিলোমিটার। রাজধানীতে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি 30 কিলোমিটার বেঁধে দিলেও তাদের জন্য আলাদা লেন রাখা হয়নি। এই নগরেই বাসের গতিসীমা 40 কিলোমিটার। ফলে একই লেনে ভিন্ন গতিসীমার যানবাহন কি করে চলবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। গাড়ি প্রাইভেট চলে যাচ্ছে, 50-60 টানতেছে, তখন কি আমি 30 নিয়ে বসে থাকবো? তখন পিছন দিয়ে আমার আরেকজন মেরে দিবে। 30-এ যাচ্ছি, অনেক 40 যাচ্ছে, আমার ধাক্কা অনেকে ধাক্কা দেয়। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পরিস্থিতি আরও ভয়াবহ। এখানে 2টি লেনেই সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার, অথচ চলাচলকারী যানবাহনকে 3 ধরনের গতিতে চলতে বলা হয়েছে। 2 লেনে 80 দেয়া, কিন্তু 2টা গাড়ি 50-50 চলতেছে, আমার গাড়ি তো 80 স্পিডে। কারণ আমি কোথায় যাব? এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে যানবাহনের গতি পরীক্ষা করেন পুলিশের কর্মকর্তারা। নতুন গতিসীমা নিয়ে তারাও বিপাকে। মোটরসাইকেল 50 দিবেন আর বাস 80 দিবেন, সেক্ষেত্রে এটা সম্ভব না। যে মনে করেন যে মোটরসাইকেলকে অনেক সময় বাস বালু দিয়ে ফালাই দিতে পারে, অ্যাক্সিডেন্ট হবে। যানবাহনের গতি কমিয়ে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে চায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তবে যে পদ্ধতিতে গতিসীমা নির্ধারণ করা হয়েছে তাকে বিজ্ঞানসম্মত নয় বলছেন এই বিশেষজ্ঞ। একই লেনে
চার ধরনের যানবাহন ভিন্ন ভিন্ন গতিতে চলছে। যখনই আমার সামনে কম গতিসীমার কোনো যানবাহন থাকবে, আমাদের চালকদের মধ্যে একটা টেন্ডেন্সি গ্রো করবে বারবার ওভারটেকিং করার জন্য, এবং ওভারটেকিং কিন্তু সবচাইতে ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করে। আমরা যে মুখোমুখি সংঘর্ষগুলি দেখি, সেটা আসলে এই যে বারবার ওভারটেকিং করার যে একটা প্রবণতা আমাদের চালকের আছে, তো আমরা অনেকটা জেনে বুঝেই কিন্তু এই প্রবণতা আরও বাড়ানোর চেষ্টা করছি। দুর্ঘটনা কমাতে সড়কের গতি না কমিয়ে যানবাহনের শৃঙ্খলা ফেরানোই জরুরি। দুর্ঘটনা কেন ঘটে তার পিছনে যে আসলে ঝুঁকিগুলি আছে, যে দুর্বলতাগুলি আছে, সেই জায়গায় আমাদের এনফোর্স করতে হবে। দক্ষ চালক তৈরি করতে হবে, যানবাহনকে ফিট করতে হবে, যানবাহনকে আধুনিকায়ন করতে হবে। এখন আমি এক্সপ্রেসে করলাম এত বিনিয়োগ করে, এক্সপ্রেসে আমি গতি কমিয়ে দিব, এটা আসলে বিজ্ঞানসম্মত কোনো পদক্ষেপ হতে পারে না। একদিকে মহাসড়কে মোটর বাইকের সর্বোচ্চ গতি 60 কিলোমিটার বেঁধে দেয়া হচ্ছে, অন্যদিকে 350 সিসির বাইক আমদানির অনুমোদন দেয়া হচ্ছে। এতে কর্তৃপক্ষের সিদ্ধান্তেই সমন্বয়হীনতা স্পষ্ট হচ্ছে। ঢাকা মাওয়া এই মহাসড়কের মতো দেশের বেশিরভাগ মহাসড়কের এক পাশে লেন রয়েছে মাত্র 2টি। সেখানে যানবাহনের জন্য 4 ধরনের গতিসীমা নির্ধারণ করে দেয়ায় দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন চালকরা। এমন পরিস্থিতিতে কেউ মানছেন না গতিসীমা, চলছেন নিজেদের মতো করে। ঢাকা মাওয়া মহাসড়ক থেকে শরীয়ত খান, RTV। প্রথমবারের মতো বাংলাদেশে যাত্রা শুরু করলো বিশ্বখ্যাত জার্মান স্পোর্টসওয়্যার ব্র্যান্ড অ্যাডিডাস। ফ্র্যাঞ্চাইজি পার্টনার ডিবিএল গ্রুপের সহযোগিতায় বিক্রয় কেন্দ্রটি চালু করেছে অ্যাডিডাস। শনিবার রাজধানীর গুলশান এভিনিউতে 4000 স্কোয়ার ফিটের বিক্রয় কেন্দ্রটি উদ্বোধন করা হয়। আইকনিক স্ট্রিটওয়্যার থেকে শুরু করে অত্যাধুনিক এই বিক্রয় কেন্দ্রে থাকছে নারী ও পুরুষের ট্রেন্ড সেটিং পোশাক সহ অ্যাডিডাস অরিজিনাল সিরিজের বৈচিত্র্যময় সম্ভার। গ্রাহকরা নতুন ফ্ল্যাগশিপ স্টোরে এসে নিতে পারবে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী নির্ভর ক্রীড়া সামগ্রী ও পোশাকের অভিজ্ঞতা। অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের বোর্ড অব ডিরেক্টরস এবং অন্যান্য কর্মকর্তা সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। ফেডারেশন কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে কাল বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে আবাহনী ক্রীড়াচক্র। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে খেলা শুরু বিকেল 3টায়। শিরোপা ধরে রাখার মিশনে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। টানা দ্বিতীয়বারের মতন ফাইনালে উঠতে প্রত্যয়ী আবাহনীয়, বিশেষ করে লিগ পুনরুদ্ধারে আবারও ব্যর্থ হওয়ায় পুরো নজর এখন ফেডারেশন কাপে। শিরোপাহীন মৌসুম না কাটাতে শিষ্যদের উদ্বুদ্ধ করছেন আকাশে নীল কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি। বিপরীতে স্বাধীনতা কাপ লিগ শিরোপা ঘরে তোলার পর ট্রেবল জয়ে চোখ বসুন্ধরা কিংসের। শিষ্যদের পূর্ণ মনোযোগ ফেডারেশন কাপে নিবন্ধ করেছে কিংস কোচ অস্কার ব্রুজান। দর্শক, রাতের সংবাদ এই পর্যন্তই। RTVর সব শেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।